জাহিন প্যান্টের পকেটে দুহাত গুজে মুচকি মুচকি হেসে হেঁটে যাচ্ছে। বোনকে আসতে দেখে সাথে সাথে মুখের অবয়ব চেঞ্জ করে ফেলে। যারা জাহিনকে ছাদ থেকে আসতে দেখে বলে, ভাইয়া ভাবি কি ছাদে? উনি ছাদে। আচ্ছা আহান কোথায় আছে জানিস? আহান কোথায় মানে? ওই তো ভাবিকে জোর করে ছাদে নিয়ে গেছে, আর এখন ভাবিকে একা রেখে চলে গেছে। তুই যা, আমি আহানকে খুঁজে বের করছি। যারা আর কিছু না বলে চলে যায়। সিঁড়ি বেয়ে উঠতে অয়ন্তীকে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ভাবি তাড়াতাড়ি নিচে চলো, তোমাকে সকলে দেখতে এসেছে। অয়ন্তীর কোনো হেলদোল নেই। যারা অয়ন্তীর কাছে এসে বলে, কি হলো ভাবি, চলো। অয়ন্তী আনমনেই বলে, যারা আমি কি খুব মোটা? যারা ব্রু কুচকে বলে, মানে হঠাৎ এই প্রশ্ন কেন? অয়ন্তী চুপ হয়ে যায়। যারাকে যদি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা বলে তাহলে যারা হয়তো খারাপ ভাববে, তাই অয়ন্তী কথাটা ঘুরিয়ে বলে, কিছু না, চলো নিচে যাই। যারা সন্দেহের চোখে ভাবির দিকে তাকিয়ে বলে, ভাবি তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। জাহিন আহানের ঘরে ঢুকে দেখে আহান ভিডিও গেম খেলছে। আহান বাইরের দিকে এক নজর তাকিয়ে আবারও খেলায় মনোযোগ দেয়। জাহিন ধীর পায়ে আহানের পাশে বসে আহানকে বলে, আহান যে ছবিটা তুলেছো সেই ছবিটা দেখি তো। আহান সিরিয়াস গলায় বলে, আমি এখন গেম খেলছি, পরে দেখবো। জাহিনের নজর পড়ে টেবিলের উপর ক্যামেরাটা পড়ে আছে। জাহিন উঠে ক্যামেরাটা হাতে নিয়ে ছবিটা দেখে অজান্তে হাসি রেখা ফুটে ওঠে ঠোঁটের কোণে। কিন্তু এই ছবি যদি কেউ দেখে তো খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে। তাই জাহিন বুদ্ধি করে মেমোরি কার্ডটা খুলে নিয়ে আহানকে বিরক্ত না করে চলে যায়। অয়ন্তী মাথা নিচু করে বসে আছে। জোহরা বেগম আশা আত্মীয়দের উদ্দেশ্যে বলে, বউ পছন্দ হয়েছে আপনাদের? একজন বলেন, বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু জাহিন কি ওকে মেনে নিয়েছে যেভাবে বিয়েটা হয়েছে শুনলাম? আরেকজন বলেন, ভাবি ঠিক বলেছেন, এখনকার যুগের ছেলেরা তো নিজের মতের বিরুদ্ধে কিছু করতে চায় না। তার জলজান্ত প্রমাণ দিল রিহান। জাহিনের চাচি রুনা আক্তার বলেন, না ভাবি, জাহিন আমাদের উল্টো ও সবটা মেনে নিয়েছে। মেনে নিলেই ভালো, কিন্তু রিহান যদি ফিরে আসে তখন কি হবে? অয়ন্তী চোখ তুলে তাকায়। সত্যিই তো, রিহান যদি ফিরে আসে তখন কি হবে? আর রিহান একদিন একদিন তো ফিরবেই। এবার জোহরা বেগম কপট রাগ দেখিয়ে বলেন, তখনকারটা তো তখন দেখা যাবে ভাবি, এখন নতুন বউ দেখতে এসেছে, আর তার সংসার জীবনে যেন সুখের হয়, দোয়া করে যা। হ্যাঁ দোয়া করি, ওরা যেন সুখে শান্তিতে সংসার করুক, কারো কুনজর যেন না লাগে। এমন সময় জাহিন আসে। জাহিনকে দেখে জোহরা বেগম বলেন, কোথায় যাচ্ছিস তুই এখন? অয়ন্তী জাহিনের দিকে তাকায়। সাদা রঙের শার্ট পরেছে ইন করে, কোনি পর্যন্ত শার্টের হাতাগুলো গুটিয়ে রেখেছে। জিম করার কারণে হাতের পেশির ফোলা ভাবটা দৃশ্যমান রূপে বেশি আছে, আর সাথে কালো প্যান্ট। দেখতে ভালোই লাগছে, কিন্তু অয়ন্তী এতকাল পর্যন্ত জেনে এসেছে রাজনীতিবিদরা সবসময় পাজামা পাঞ্জাবি পরে ঘুরে, কিন্তু এই লোক তো দেখে পুরাই উল্টো। জাহিন অয়ন্তীর দিকে তাকাতে অয়ন্তী থম্মত খেয়ে দৃষ্টি সরিয়ে ফেলে। এমন সময় বসে থাকা একজন মহিলা বলে, নতুন বউ ঘরে রেখে কোথা যাওয়া হচ্ছে জাহিন? জাহিন দুর্বিদ্ধ হাসলো আর বলল, চাচি বিয়ে করেছি বলেই তো এখন আরো বেশি বেশি করে কাজকর্ম করতে হবে, যাতে বউয়ের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারি। এখন যদি আমি বেকার হয়ে ঘরে বসে থাকি আর বউয়ের ভরণ পোষণ না দিতে পারি ঠিক মতো, তাহলে বউ তো আমাকে দু চোখে দেখতে পারবে না, সব সময় দূর দূর করবে। অয়ন্তী হাঁ হয়ে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিনকে যত দেখছে তত অবাক হচ্ছে। ওই লোক কি দিয়ে তৈরি? মানে মুখে যা আসে তাই বলে দেয়। এর মাঝে জোহরা বেগম বলেন, নাস্তা করে যাবি না? না, মা খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, যেখানে যাচ্ছিস কাজ সেরে জলদি চলে আসবি। অয়ন্তীর বাড়ি থেকে লোকজন এসে তোকে দেখতে না পেলে খারাপ ভাববে। জাহিন বের হতে নিবে, তখনই হিয়ার সাথে মুখোমুখি হয়। মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে আছে। জাহিন সৌজন্য দেখাতে কিছু বলতে যাবে, তখনই হিয়া জাহিনকে এড়িয়ে চলে যায়। জাহিন আর কিছু না বলে বের হয়ে যায়। কাইফ জাহিনকে দেখা মাত্রই এসে বলে, ভাই কোথাও যাবেন? পার্টি অফিসে যাব। ঠিক আছে তাহলে চলুন। না কাইফ, তুমি বাড়িতেই থাকো। বাড়িতে কখন কি দরকার পড়ে বলা তো যায় না।
আমি বরং আজকে নিজেই ড্রাইভ করে চলে যেতে পারবো। কাইফ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জাহিন চোখে কালো সানগ্লাস পরে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। জাহিনের গাড়ি পার্টি অফিসের সামনে এসে থামলো। গেটের বাইরে দেখে বুঝতে পারছে ভেতরের পরিবেশ বড্ড রমরমা হয়ে আছে। এত গাড়ি এত মানুষ এখানে কেন সেটা বুঝতে পারছে না জাহিন। দারোয়ান জাহিনের গাড়ি দেখে গেট খুলে দেওয়ার সাথে সাথে জাহিন ভেতরে প্রবেশ করে। পার্টি অফিসের খোলা জায়গার চারদিক বাউন্ডারি দেওয়া। জাহিন গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে অন্য গাড়িগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পারলো এই গাড়িগুলো মেয়রের গাড়ি। জাহিনকে দেখে তার দলের ছেলেরা এগিয়ে এলো। ছেলেগুলোর মাঝে রাসেল নামের ছেলেটি বলল, ভাই মেয়র খলিল তালুকদার এসেছেন। জাহিন হাঁটা অবস্থায় চোখে মুখে কাঠিন্যতা রেখে বলে, হঠাৎ এখানে আসার কারণ কি? জানি না ভাই। আমাকে আগে ইনফর্ম করিসনি কেন উনি যে এখানে এসেছেন? মাসুম বলে, করেছিলাম ভাই, কিন্তু আপনি ফোন ধরেননি। জাহিন আর কথা বাড়ায় না। তার ফোন সাইলেন্ট থাকার কারণে ধরতে পারেনি কল। জাহিন পার্টি অফিসের বারান্দায় আসতেই মাসুম বলে, ভাই আপনার কেবিনে আছেন মেয়র সাহেব। জাহিন সোজা নিজের ক্যাবিনে চলে যায়। ক্যাবিনে ঢুকতেই দেখে খলিল তালুকদার সোফায় বসে পায়ের উপর পা তুলে আয়েশ করে মনের সুখে চা পান করছেন। মনে হচ্ছে যেন চা নয়, অমৃত পান করছে। জাহিন খলিল তালুকদারকে দেখে চোয়াল শক্ত করে নেয়। খলিল তালুকদার কারো উপস্থিতি বুঝতে পেরে দরজার দিকে তাকিয়ে জাহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি রেখে বলেন, আরে জাহিন যে, এসো এসো, এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম। খলিল তালুকদারের কথায় মনে হচ্ছে যেন জাহিনের অফিসে উনি নয়, জাহিন ওনার অফিসে এসেছেন। জাহিন কিছু না বলে সোজা নিজের ডেস্কে গিয়ে চেয়ারে বসে পড়ে। খলিল তালুকদার ভেবেছিলেন হয়তো জাহিন তার সাথে সোফায় বসবে, কিন্তু জাহিনকে এমনটা করতে দেখে খলিল তালুকদার হাসি হাসি মুখে বলেন, ও আচ্ছা, ওখানে আরাম করে বসবে তাই তো? ঠিক আছে, আরাম করে বসো। আমি বরং তোমার সামনের চেয়ারে এসে বসছি, যেহেতু এটা তোমার অফিস। খলিল তালুকদার উঠে চেয়ারে বসতে যাবেন, সাথে সাথে জাহিন গম্ভীর গলায় বলে, এখানে আসার কারণটা জানতে পারি কি? নিউজে দেখলাম তোমার নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি নাকি গুজব? খলিল তালুকদার পায়ের উপরে পা তুলে বসে না জানার ভান ধরে বলেন। জাহিন বুঝতে পারছে খলিল তালুকদার ইচ্ছে করে তার সাথে এমন আচরণ করছে তাকে বিভ্রান্ত করার জন্য। জাহিন আগের ন্যায় বলে, সত্যি আমার বিয়ে হয়েছে। খলিল তালুকদার মাথা উপর নিচ করে বলেন, ও আচ্ছা আচ্ছা। এটা জানার জন্য কি এত দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছেন? এই না না বা, তোমাকে নতুন জীবনে পা রাখার জন্য অভিনন্দন জানাতে এসেছি। এমন সময় খলিল তালুকদারের ফোন বেজে ওঠে। ফোনটা কানে ধরে বলেন, ভেতরে নিয়ে আসো। কথাটা বলার সাথে সাথে একটা ছেলে 5 কার্টন মিষ্টির প্যাকেট নিয়ে ভেতরে ঢুকলো। জাহিন সরু চোখে তাকিয়ে খলিল তালুকদারের কার্যকলাপগুলো দেখছে। ছেলেটা মিষ্টির প্যাকেটগুলো টেবিলের উপরে রেখে চলে যায়। জাহিন মিষ্টির প্যাকেটগুলোর দিকে ব্রু কুঁচকে তাকিয়ে আছে আর ভরাট গলায় বলে, এগুলো কি? খলিল তালুকদার ঠোঁটের কোণে হাসি রেখে বললেন, মিষ্টি। 5টা প্যাকেটের ভেতরে 5 রকমের মিষ্টি আছে, তাও আবার দামি দামি মিষ্টি সবগুলো। তোমার বিয়ের খবর শুনে তো আর খালি হাতে আসা যায় না, আর আবার তো 3 মাস পরে মিষ্টি নিয়ে তোমার কাছে হাজির হতেই হবে। জাহিন তীক্ষ্ণ চাউনি দিল খলিল তালুকদারের দিকে আর বলল, আর 3 মাস পরে কিসের জন্য মিষ্টি নিয়ে আসতে হবে? 3 বারের মতো মেয়র পদে বিজয়ী হওয়ার মিষ্টি। জাহিন নিঃশব্দে হেসে পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে বলে, এবারে মিষ্টিটা হয়তো আপনি খাওয়াতে পারবেন না মেয়র সাহেব। জাহিনের কথা শুনে খলিল তালুকদারের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু ঠোঁটের কোণে হাসি রেখে বলে, জ্যোতিষী হলে কবে থেকে তুমি জাহিন? এতদিন জেনে এসেছে তুমি নেতা, এখন দেখা যাচ্ছে জ্যোতিষীর খাতায় নাম লিখিয়ে ফেলেছ। জাহিন পেপার ওয়েটটা থামিয়ে বাঁকা হেসে বলে, কিছু ভবিষ্যৎ জ্যোতিষী না হয়েও জানা যায় মানুষের কাজকর্ম দেখে। খলিল তালুকদার কপট রাগ দেখিয়ে বলে, কাজকর্ম মানে কি? এমন কাজকর্ম দেখলে আমার যে আমি আগামী নির্বাচনে জিততে পারবো না বলে দিলে তুমি? সেটা আপনি একা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন কি কি করেছেন আর কি কি করতে চাইছেন। খলিল তালুকদার বসা থেকে উঠে দাঁড়িয়ে উঁচু গলায় বলেন,
তুমি কিন্তু আমাকে অপমান করছো জাহিন। এখানে অপমানের কি দেখলেন আপনি? বেশি উড়ো না জাহিন, পরে তোমার ভাই অরহানের মতো অকালে ঝরে পড়ে যাবে মুখ থুবড়ে। আর যদি ভেবে থাকো তুমি মেয়র পদে এইবার প্রথমবারের মতো দাঁড়িয়ে জিতে যাবে, তাহলে তুমি সেটা ভুল ভাবছো। তোমার চাচা আমার সাথে দুবার হেরেছে, এবার তুমিও হারবে। আর সাথে হয়তো তোমার আরেকটা ভাইও হারাতে পারো গতবারের মতো। জাহিন চুপ করে জল শক্ত করে রেখে খলিল তালুকদারের প্রত্যেকটা তিক্ততায় ভরা কথাগুলো হজম করে নিল। চাইলে অনেক কিছু বলে দিতে পারত, কিন্তু সে চায় না এই শান্ত পরিবেশটা নষ্ট করতে। তাই মন থাকাটা শ্রেয় মনে করলো। কিছু কিছু জায়গায় নিজের জবান নষ্ট না করাই ভালো, তাতে নিজের মান সম্মান দুটোই বাঁচে। খলিল তালুকদার আবারও বলেন, জননেতা আছো, জননেতাই থাকো। পৌরসভার মেয়র হতে এসো না জাহিন, সবাইকে সবকিছুতে মানায় না। জাহিন মাথাটা নিচু করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে আনমিকা আঙ্গুল ধারা বা চোখের ব্রুটা চুলকিয়ে খলিল তালুকদারের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে, কাকে কিসে মানায় আর না মানায় সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না মেয়র সাহেব। তার মানে তুমি নির্বাচনে দাঁড়াবে? কেন, আপনার কি নিজের উপরে আত্মবিশ্বাস নেই নাকি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন এবারে নির্বাচনে? খলিল তালুকদার জাহিনের দিকে তর্জনী তাক করে বলে, ঠিক আছে, তাহলে নির্বাচনের মাঠেই আমাদের দেখা হবে। ভেবেছিলাম এবারের নির্বাচনে শেখ পরিবারের কারো সাথে নির্বাচনের মাঠে মুখোমুখি হতে হবে না, কিন্তু তুমি তা হতে দিলে না জাহিন। কথাটা বলে খলিল তালুকদার চলে যেতে নিবে, তখনই জাহিন বলে, আপনার দামি দামি আনা মিষ্টিগুলো নিয়ে যান মেয়র সাহেব। খলিল তালুকদার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যান। খলিল তালুকদার চলে যেতে জাহিন পেপার ওয়েটটা ছুঁড়ে মারে দেয়ালে। পেপার ওয়েটটা কাচের হতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুহূর্তের মাঝে। জাহিন খুব ভালো করেই জানে তার ভাইয়ের মৃত্যুর পেছনে খলিল তালুকদারের হাত আছে, কিন্তু সবটা এমনভাবে সাজিয়েছে যে প্রমাণ করার মতো কোনো উপায় রাখেনি যে এই খলিল তালুকদারই এই জঘন্য কাজটা করেছে। তবে জাহিন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একদিন ঠিকই নেবে। বাইরে দাঁড়িয়ে থাকা রাসেল, মাসুম আর অন্যান্য ছেলেরা কাজ ভাঙ্গার বিকট আওয়াজ শোনার পরেও ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। ভাই যে তাদের ভীষণ রেগে গেছে সেটা খুব ভালো করে টের পাচ্ছে। 5 মিনিট পরে জাহিন নিজে থেকে মাসুম আর রাসেলকে ডাক দেয়। ওরা ভেতরে ঢুকতে জাহিন বলে, এই মিষ্টিগুলো গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দেন। মাসুম ঠোঁট ভিজিয়ে ভয়ে ভয়ে বলে, ভাই আমরা খাবো না। মাসুম কথাটা বলার সাথে সাথে রাসেল কোণে দিয়ে গুঁতো মারে। এ ছেলের মুখে শুধু খাওয়ার কথা, কখন কোথায় কি বলতে হয় সেটা এখনো বুঝলো না। জাহিন চোখ তুলে মাসুমের দিকে তাকাতে মাসুম স্নান কণ্ঠে বলে, আপনি বললেই খাবো ভাই, এছাড়া খাবো না। জাহিন শান্ত গলায় বলে, যদি মন চাই তোর তাহলে খেতে পারিস। মাসুম খুশি হয়ে বলে, ভাই রিহানের কোনো খোঁজ পেয়েছিস? না ভাই এখনো, তবে গাড়ির হদিশ পাওয়া গেলে গেছে, যেহেতু রিহান ভাইকেও পেয়ে যাব। ওকে পেয়ে থাকলে ওর কাছে যাবি না, ওর আশেপাশে থেকে ওকে নজরে রাখবি। জি ভাই। আর ওই বৃদ্ধ মহিলার বয়স্ক ভাতা পাওয়ার কাজ যতটুকু এগিয়েছে আগামীকালকের মাঝেই হয়ে যাবে ভাই। ঠিক আছে, এবার যা তোরা। মাসুম আর রাসেল মিষ্টির প্যাকেটগুলো নিয়ে বের হয়ে যায়। জাহিন চোখ বন্ধ করে মাথাটা হেলিয়ে দেয় চেয়ারে। সত্যি কি গতবারের মতো এবারের নির্বাচনেও তাকে কোনো আপনজন হারাতে হবে? কিন্তু না, আগের বার যা হওয়ার হয়ে গেছে। এবারের নির্বাচনে কোনো রকম গাফিলতি করবে না সে। আগের বার সে যথেষ্ট কাঁচা ছিল এই রাজনীতি জগতে, কিন্তু এখন এই রাজনীতির জগতে কে কি করতে পারে একটু হলেও সে ধরতে পারে। সকল ইম্পর্টেন্ট কাজ শেষ করতে করতে 12:30 বেজে যায় পার্টি অফিস থেকে বের হতে জাহিনের। এদিকে জোহরা বেগম বারবার ছেলেকে ফোন করে তাড়া দিচ্ছেন বাড়িতে আসার জন্য। জাহিন ক্যাবিন থেকে বের হয়ে মিটিং রুমে যায়। সেখানে সবাই আছে। জাহিনকে দেখা মাত্র সবাই দাঁড়িয়ে পড়ে। জাহিন হাত দিয়ে ইশারা করে সবাইকে বসতে। জাহিন তিয়াসকে ডাক দেয়। তিয়াস জাহিনের কাছে এসে বলে, জি ভাই। জাহিন গাড়ির চাবিটা তিয়াসের কাছে দিয়ে বলে, গাড়িটা ড্রাইভ কর তুই আজকে, আর বিকালের দিকে সবাই বাড়িতে চলে যাবি। জাহিনের কথা শুনে সবাই একসাথে আচ্ছা বলে। বৌবাতির জন্য অয়ন্তীকে মেরুন কালারের শাড়ি পরানো হয়েছে আটপৌরভাবে। পার্লার থেকে লোকজন এসেছে অয়ন্তীকে সাজাতে। পার্লার থেকে আসা লোকজনকে অয়ন্তী বারবার বলে যাচ্ছে যেন তাকে ভারী মেকআপ না করায়। ছোট থেকে তার এসব সাজগুজের প্রতি কোনো রকম আগ্রহ নেই। যারা অয়ন্তীকে বলে, ভাবি তুমি শান্ত হয়ে বসো,
তারা তোমাকে ভারী মেকআপ করাবে না, হালকা মেকআপে করাবে, তুমি চিন্তা করো না। অয়ন্তীর কথা মতোই অয়ন্তীকে হালকা মেকআপ করানো হলো। চুলগুলো খোপা করে তাতে কৃত্রিম লাল গোলাপ ফুল গুজে দিয়েছে, মাথায় লাল রঙের দুপাট্টা দেওয়া, হাতে গলায় সোনার গয়না, কোমরে কোমর বন্ধনী পরিয়ে শাড়িটাকে সুন্দর করে সেট করে দিয়েছে। এই হালকা সাজে অয়ন্তীকে ভারী মিষ্টি লাগছে, বিশেষ করে নাকের ডায়মন্ডের নথটা পরাতে যেন আরো বেশি সুন্দর লাগছে। যারা অয়ন্তীকে আপাত মস্তক দেখে বলে, ভাবি তোমাকে আজকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর যাই হোক, ভাইয়া তোমাকে দেখে প্রেমে পড়তে বাধ্য হবেই হবে। অয়ন্তী লজ্জায় মাথা নুয়ে ফেলে। মেয়েটা একদিনে এতটা ফ্রি হয়ে যাবে তার সাথে অয়ন্তী ভাবতে পারেনি সেটা। কিন্তু অয়ন্তীর এটা ভেবে আরো বেশি লজ্জা লাগছে। আজকে রাতে জাহিনের সাথে একই রুমে কি করে থাকবে সে ভাবতে অয়ন্তীর সমস্ত কায়া বারবার কেঁপে উঠছে, গলা শুকিয়ে আসছে। কি অপেক্ষা করছে আজকে রাতটা তার জন্য? গাড়ি অর্ধেক রাস্তায় আসাতেই জাহিন তিয়াসকে বলে, আগে ব্যাংকে চল, তারপর বাড়িতে। জি ভাই। ব্যাংক থেকে ফিরে বাড়িতে ঢুকতেই আহানের কান্না শব্দ বেশি আসে জাহিনের কানে। ছেলেটা এমনভাবে কান্না করছে যেন মনে হচ্ছে তার কাছ থেকে তার প্রিয় জিনিসটা কেউ ছিনিয়ে নিয়ে গেছে। জাহিন তার চাচিকে উদ্দেশ্য করে বলে, চাচি, আহান এইভাবে কান্না করছে কেন? আর বলো না, ওর ক্যামেরার মেমোরি কার্ড নাকি কে চুরি করে নিয়ে গেছে, তাই কান্না করছে। সবাই বলছে একটা নতুন মেমোরি কার্ড এনে দিবে, কিন্তু তারপরও ছেলের কান্নার থামার নাম নেই। তার নাকি পুরাতন মেমোরি কার্ডই লাগবে। এখন তুমি বলো, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর ও মরা কান্না শুরু করে দিয়েছে। এতক্ষণ সবাই মিলে বোঝালেও এখন যে যার কাজে চলে গেছে, পড়ে রইলাম আমি। জাহিন চাচির কথাটা শুনে জিহ্বায় কামড় দিয়ে মনে মনে বলে, এই রে, মেমোরি কার্ডটা তো আমার কাছে। জাহিন মুচকে এসে আহানের কাছে গিয়ে বলে, আহান ভাইয়ের সাথে চল ভাই, তোকে আগের মেমোরিটা খুঁজে বের করে দিবে। আহান কান্না ভেজা গলায় বলে, সত্যি দিবে? রুনা আক্তার চলে যান যেহেতু জাহিন চলে এসেছে, এবার আহান ঠান্ডা হবেই। জোহরা বেগম ছেলের কণ্ঠ শুনে রান্নাঘর থেকে এসে বলেন, জাহিন এসেছিস? জলদি তৈরি হয়ে রে বাবা। জাহিন আহানকে নিয়ে উপরে চলে যায়। এদিকে জোহরা বেগমের ফোন বেজে ওঠে। জোহরা বেগম ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখেন ছোট ছেলে ফোন করেছে। জোহরা বেগম তাড়াতাড়ি নিজের রুমে ঢুকে দরজা লক করে কল রিসিভ করতে ওপাশ থেকে রিহান আহ্লাদি গলায় বলে, মা আমি বাড়ি চলে আসি, আমি একা একা থাকতে পারছি না। এদিকে ভাইয়ার বিয়ে হচ্ছে আর আমি ভাইয়ার একমাত্র ভাই হয়ে ভাইয়ের বিয়েতে থাকতে পারছি না। এ কেমন ভাগ্য আমার। জোহরা বেগম ছেলেকে বোঝানোর স্বরে বলে, এখন তুই যদি আসিসও, তোর বাবা তোকে আসতে রাখবে না, তাই আর কিছুদিন সহ্য করি না বাবা। কিছুদিন মানে ঠিক কতদিন সহ্য করতে হবে আমাকে মা? এমন সময় বেশি আসে রুনা আক্তারের গলা, ভাবি অয়ন্তীর বাড়ি থেকে লোকজন চলে এসেছে, তুমি তাড়াতাড়ি আসো। জোহরা বেগম জায়ের কথাটা শুনে ছেলেকে বলে, তোর সাথে পরে কথা বলি বাবা, এদিকে অনেক কাজ পড়ে আছে। কথাটা বলে জোহরা বেগম ফোন কেটে দেয়। রিহান ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজেও বিছানায় চিত হয়ে শুয়ে আফসোসের স্বরে বলে, কোন মাইনকার চিপায় পড়লাম রে আমি। কোন দুঃখে যে মায়ের এই আজাইরা প্ল্যানে সামিল হতে গেলাম। জীবনে আর যাই হোক, মায়ের সাথে আর কোনো বিষয়ে লেনদেন করব না। আল্লাহ তোমার এই বান্দার উপর রহমত নাজিল করো, যেন খুব তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে যেতে পারি। এ লুকোচুরি আর ভালো লাগছে না। খলিল তালুকদারের বাড়িতে এসে ছেলেকে হাঁক ছেড়ে ডাকে। লিপা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। স্বামীর এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বসার ঘরে এসে বলেন, কি হলো, এইভাবে ছেলেটাকে ডাকছেন কেন? খলিল তালুকদার জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলেন, তোমার ছেলে কোথায়? হবে কোথায় হয়তো। ওকে ফোন দিয়ে এখনই আসতে বলো বাড়িতে। লিপা বেগম চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে বলবেন একটু? তোমার এত কিছু জানতে হবে না, যেটা করতে বলেছি সেটা করো আগে। স্বামীর এমন ধারা চিৎকার শুনে অন্তরাত্মা কেঁপে ওঠে লিপা বেগমের। 32 বছরের সংসার জীবনে এমন চিৎকার চেঁচামেচি শুনে অভ্যস্ত হয়ে আছেন লিপা বেগম। তাই এখানে আর
না দাঁড়িয়ে থেকে অন্য রুমে গিয়ে ছেলেকে ফোন করে জলদি বাড়িতে আসতে বলেন। সাদিক সবেমাত্র বন্ধু মহলে এসে যোগ দিয়েছে। মায়ের ফোন পেয়ে আর দেরি না করে তালুকদার ম্যানশনে এসে হাজির হয়। বাড়িতে প্রবেশ করে বাবাকে এমন রাগী রাগী চেহারা নিয়ে বসে থাকতে দেখে সাদিক বলে,